আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। তেলের দাম বৃদ্ধি, মরার উপর খাড়ার ঘা, বললেন জামায়াত আমির। চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত। হরমুজ আবার বন্ধ করে ইরান একটু কিউট আচরণ করেছে, বললেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির। আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না, যোগী আদিত্যনাথের হুঙ্কার। নেপালের কড়া শুল্কে মাথায় হাত বিহারের সীমান্ত ব্যবসায়ীদের। পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়া সত্ত্বেও বাংলাদেশে তেলের দাম বাড়ানোয় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাত 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে দুঃখজনক ও সাধারণ মানুষের জন্য মরার ওপর খাড়ার ঘা বলে অভিহিত করেন। ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে লিখেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। জনজীবনে যখন নাভিশ্বাস ওঠার দশা, ঠিক সেই মুহূর্তে দর সমন্বয়ের অজুহাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষের সংকটকে আরো চরম পর্যায়ে নিয়ে যাবে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যেখানে বিশ্ববাজারে তেলের দাম কমছে, সেখানে দেশের বাজারে এই মূল্য বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। এই সিদ্ধান্তের ফলে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্য পণ্যের দাম আরো বাড়বে, যা সাধারণ মানুষের কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেবে। এর আগে গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা থেকে 115 টাকা, কেরোসিন 112 থেকে 130 টাকা, অকটেন 120 থেকে 140 টাকা ও পেট্রোলের দাম 116 থেকে 135 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ রোববার থেকে কার্যকর হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব লেনদেন সম্পন্ন হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে জানে এমন 4টি সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে। ইরান ও রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রে কেনাবেচার ক্ষেত্রে 30 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের জেরে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনতেই গত মাসে এ ঘোষণা দেয় ওয়াশিংটন। এ পরিস্থিতিতে চীনা মুদ্রা দিয়ে ইরান থেকে ভারতের তেল কেনার খবর এলো। সূত্রগুলো জানিয়েছে, এই মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রায় 9 বছর পর প্রথম 20 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এই চালানের তেলের মূল্য প্রায় $20 কোটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়ে ইরান একটু কিউট আচরণ করেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প বলেন, আজ প্রণালীটি বন্ধ করে দেওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ খুব ভালোভাবেই এগোচ্ছে। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। দিনের শেষ নাগাদ আমাদের কাছে কিছু তথ্য থাকবে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প বলেন, ইরান একটু কিউট আচরণ করেছে। তিনি বলেন, তারা প্রণালীটি পুনরায় বন্ধ করতে চেয়েছিল, তবে তিনি জোর দিয়ে বলেন যে তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। এর আগে শনিবারই ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে। এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এই ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আজানের শব্দ মসজিদের বাইরে আসবে না, মসজিদের ভেতরেই মিলিয়ে যাবে। বিধানসভার নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সফরকালে গতকাল নিজের রাজ্যের উদাহরণ টেনে এ মন্তব্য করেন তিনি। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের অবসান ঘটাতে চলবে বুলডোজার। জিহাদিদের ধুলোয় মিশিয়ে দিতে রাজ্যে শান্তি
ফিরিয়ে আনা হবে। তিনি আরো বলেন, বাংলার মাটিতে রামকৃষ্ণ বিবেকানন্দের মতো সন্ন্যাসীরা জন্মেছেন, কিন্তু আজ তৃণমূলের সামনে রাজ্যে হিন্দুরা বিপন্ন এবং কোণঠাসা। যোগী বলেন, মুসলমানরা বাংলায় সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং এইসবই সম্ভব হচ্ছে তৃণমূলের তোষণ নীতির জন্য। বাংলায় গোহত্যা থেকে শুরু করে সিন্ডিকেট রাজ নিয়েও তৃণমূলকে তুলোধনা করেন যোগী। ভারত নেপাল সীমান্তের খোলা দরজা যেন এখন বিহারের ছোট বড় ব্যবসায়ীদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠেছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের নেতৃত্বাধীন সরকারের নতুন নির্দেশে ভারতীয় পণ্যের ওপর কড়া শুল্ক আরোপ করা হয়েছে। এখন 100 রুপির ওপরে যে কোনো কেনাকাটা, চা, বিস্কুট, চিনি, ডাল বা সামান্য ঘরোয়া জিনিস সবকিছুর ওপরই বাধ্যতামূলক শুল্ক দিতে হচ্ছে নেপালি ক্রেতাদের। ফলে বিহারের প্রায় 50টি গ্রামীণ বাজারে ব্যবসা প্রায় থমকে গেছে। বিহার নেপাল সীমান্তের 378 কিলোমিটার দীর্ঘ এলাকায় যোগবানী, অররিয়া, রক্সোল সহ বিভিন্ন বাজারে এই প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে নেপালি ক্রেতারা সাইকেল বা পায়ে হেঁটে এসে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যেতেন। এখন 100 রুপি ছাড়িয়ে গেলেও 5 থেকে 80% পর্যন্ত শুল্ক দিতে হয়। ফলে ছোট কেনাকাটাও বন্ধ হয়ে গেছে। নেপাল সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্যে দেশীয় পণ্যকে উৎসাহিত করা এবং রাজস্ব বাড়ানো। কিন্তু এর ফলে সীমান্তের দৈনন্দিন বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সীমান্তেও একই ছবি। নেপালের ভানসার পোস্টগুলোতে কড়া নজরদারি চলছে, এমনকি এনজিও বা সরকারি সংস্থাকেও কোনো ছাড় দেওয়া হচ্ছে না। স্থানীয় লাউড স্পিকারে ঘোষণা করে সচেতনতা বাড়ানো হচ্ছে। এই ঘটনা শুধু বাণিজ্যিক ক্ষতি নয়, দীর্ঘদিনের ভারত নেপাল সম্পর্কের ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলেছে। নেপালকে অনেকেই বলেন ভারতের জন্য মাথা ব্যথার কারণ। খোলা সীমান্ত দিয়ে জাল নোটের চোরাচালান, অস্ত্র পাচার, মাদকের লেনদেন, এসব অপরাধ দীর্ঘদিন ধরে চলছে। ভারতীয় জাল নোট নেপাল হয়ে ছড়িয়ে পড়েছে। অস্ত্র ও নার্কোটিক্সের চোরাচালানও এই পথেই সহজ হয়। সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে আরো বেগবান করতে আবারও উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রবিবার দক্ষিণ কোরিয়া ও জাপান এই তথ্য নিশ্চিত করেছে। পিয়ংইয়ং এর পক্ষ থেকে এটি চলতি বছরের সপ্তম এবং শুধু এপ্রিল মাসেই চতুর্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর 6টা 10 মিনিটের দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সিনপো শহরের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। জাপান সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে কোনো অনুপ্রবেশের খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আমাদের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।